Dear students, Assalamu alaikum. Welcome to City College of Tangail online live class. Today I am going to take a class on the basic of narration. I hope you will enjoy this class with attention. If you have any question, you ask me. I shall try my level best to answer of your question. প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের ন্যারেশনের বেসিকের উপর একটি ক্লাস নিয়ে লাইভ ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো ক্লাস চলাকালীন সময়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করবে, প্রয়োজন ইনবক্স করে রাখবে, আমি তোমাদের পরে হলেও অ্যান্সারটা দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ফাইনাল পরীক্ষা অতি সন্নিকটে। আমি আশা করি তোমরা প্রত্যেকটা গ্রামারের টপিক ভালোভাবে সমাপ্ত করেছ বা সম্পন্ন করেছ। তারপরে দেখা যায় যে আমরা যখন পরীক্ষার খাতা দেখি, দেখা যায় কিছু কিছু টপিকের ক্ষেত্রে বেসিক না জানার কারণে তোমাদের নাম্বারটা আসে না। ঠিক আছে, তো সেরকম একটি টপিক হলো ন্যারেশন। তোমরা যখন প্যাসেজ ন্যারেশনটা উত্তর করো, দেখা যায় যে ন্যারেশনের ভিতরে যে কিছু বেসিক আলোচনা আছে, সেই বেসিক তুমি না জানলে দেখা যায় যে এই একটু সামান্য ভুলের কারণেই তোমাদের এই কোশ্চেনটার উত্তরটা নাম্বারটা তোমরা পাও না। তোমরা মনে রাখবে যে গাছের মূল যদি বা গাছের গোড়া যদি শক্ত না হয় তাহলে কিন্তু সে গাছটা সহজে টিকে থাকতে পারে না। কাজেই এই গ্রামারের মূল হলো বেসিক। তোমার যদি বেসিক জানা না থাকে তাহলে তুমি কোনো টপিকেই ভালো করতে পারবে না। অর্থাৎ গাছের গোড়া কাটা মাথায় পানি ডাললে কোনো লাভ নেই। তাহলে অবশ্যই তোমাকে বেসিকটাকে স্ট্রং করতে হবে। আর এই ন্যারেশন করতে গেলে তোমাকে প্রথমে যে জিনিস জানতে হবে সেটি হলো পাস্ট সেন্টেন্স। অর্থাৎ পাস্ট সেন্টেন্স সম্পর্কে তোমাদের ক্লিয়ার থাকতে হবে, ধারণা ক্লিয়ার রাখতে হবে। অর্থাৎ পাস্ট সেন্টেন্স তোমাকে চিনতে হবে। অ্যাকর্ডিং টু দ্য মিনিং দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স। অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স হলো 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ তুমি যদি ন্যারেশন ভালোভাবে করতে চাও এবং ন্যারেশনের মধ্যে তুমি যদি ফুল মার্কস পেতে চাও তাহলে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ সেন্টেন্স চিনতে হবে, ঠিক আছে, সেন্টেন্স চিনতে হবে এবং সেন্টেন্সটা কীভাবে গঠিত হচ্ছে সেটা তোমাকে জানতে হবে। লেটস গেট স্টার্টেড। চলো আমরা ক্লাস শুরু করি। তো দেখতেই পাচ্ছ যে আমি ন্যারেশন অর্থাৎ at the outset of the class you have to know what is narration. অর্থাৎ ক্লাসের প্রারম্ভে শুরুতে তোমাকে জানতে হবে যে ন্যারেশনটা কি। ন্যারেশন মিন্স স্পিচ। ন্যারেশন মানে হলো বক্তব্য। অর্থাৎ বক্তা যাহা বলে সেটাই হলো বক্তব্য। স্পিকার স্পিক্স directly or indirectly is called narration. There are 2 kinds of narration: direct narration and indirect narration. Speaker speaks directly is called direct narration and speaker speaks indirectly is called indirect narration. অর্থাৎ বক্তা সরাসরি একটা কথা বলবে সেটা হবে ডাইরেক্ট ন্যারেশন, আবার বক্তা সে একটু চেঞ্জ করে কথা বলবে, হয়তো পারসন এবং ভার্ব চেঞ্জ করে কথা বলবে, সেটা হবে ইনডাইরেক্ট ন্যারেশন। আশা করি তোমরা এই ন্যারেশনের সংজ্ঞাগুলো আগেও তোমরা অলরেডি পড়েছ, আমি তারপরে একটু তোমাদের ধারণা দিলাম। তো আমি বলেছি যে ন্যারেশন 2 প্রকার, ঠিক আছে। যেমন আমি তোমাদের বলেছি যে আজকে আমি শুধু ন্যারেশনের বেসিক নিয়ে আলোচনা করব। ন্যারেশন 2 প্রকার: ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন, ঠিক আছে, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ডাইরেক্ট ন্যারেশন যেমন হি সেড টু মি I will go with you. I will go with you. Go with you. আর এর ইনডাইরেক্ট হলো he told me that he would go with মি। দেখো এখানে আমি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটি ভাগে দেখিয়েছি। ডাইরেক্ট ন্যারেশনে একটি সেন্টেন্স লিখেছি হি সেড টু মি আই উইল গো উইথ ইউ, সে বলল আমি তোমার সাথে যাব। দেখো বক্তা সরাসরি কথাটা বলছে। আর এক্ষেত্রে হি টোল্ড মি দ্যাট হি উড গো উইথ মি, অর্থাৎ সে বলল যে সে আমার সাথে যাবে। এখানে বক্তা
বক্তব্যটা একটু চেঞ্জ করে কথাটা বলছে, মানে এখানে পারসন এবং ভার্বটা চেঞ্জ করে কথাটা বলা হয়েছে। তাহলে এখানে আমাকে দুটি জিনিস, অর্থাৎ দেয়ার আর টু পার্টস অফ ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন দুটি অংশ আছে, সেই অংশ দুটি কি? সেই দুটি অংশ হলো, যেমন হি সেড টু মি, এই অংশটা হলো রিপোর্টিং স্পিচ, আর আই উইল গো উইথ ইউ, দেখো ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে এটা হলো রিপোর্টিং স্পিচ। তোমরা অনেকেই ভুল করো যে এই অংশটাকে অনেকেই বলা হলো রিপোর্টিং ভার্ব, এটা কখনোই রিপোর্টিং ভার্ব হতে পারে না। কারণ এটা যদি রিপোর্টিং ভার্ব হয়, এই অংশটা কখনোই রিপোর্টিং ভার্ব না, কারণ এখানে শুধু ভার্ব হলো সেড, এখানে হি এবং মিটা কখনোই ভার্ব না, এটা হলো প্রোনাউন। ঠিক আছে, এখানে হয় প্রোনাউন থাকবে, না হয় নাউন থাকবে, কখনোই এখানে ভার্ব হতে পারে না। কাজেই সেডটা হলো এখানে রিপোর্টিং ভার্ব, আর হি এবং মিটা হলো এখানে প্রোনাউন। কাজেই এই অংশটাকে কখনোই আমরা রিপোর্টিং ভার্ব বলতে পারবো না, আমরা বলতে পারি এটাকে রিপোর্টিং স্পিচ। তাহলে এই অংশটা আমরা মনে রাখবো, এখন থেকে বলবো রিপোর্টিং স্পিচ, আমরা কখনোই বলবো না এটা, এই অংশটা হলো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, আর এই অংশটা হলো রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, এই অংশটা হলো রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ পেয়ে গেলাম, এবং এই ডাইরেক্ট ন্যারেশনের ভিতরে আরও 5টি জিনিস আছে যা তোমাদের জানতে হবে। যেমন এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট। আর এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ঠিক আছে, আর এই যে দেখো এখানে দুইটা কমা আছে, অর্থাৎ এই দুইটাকে বলা হয় ইনভার্টেড কমা, এটাকে বলা হয় ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। তাহলে দেখো এখানে আমি 5টি জিনিস পেয়ে গেছি। একটি হলো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি, এবং এই যে ইনভার্টেড কমা, দেখো ইনভার্টেড কমার ভিতর অংশটুকু হলো রিপোর্টিং স্পিচ, এবং এই দুটি হলো ইনভার্টেড কমা, আর এখানে একটা আছে সেটা হলো রিপোর্টিং স্পিচের পরে একটা কমা আছে। আর তাহলে আমরা এই ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশনের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। আমি শুরুতেই বলেছি যে আমি শুধু ন্যারেশনের বেসিক নিয়ে আলোচনা করতেছি। যারা প্যাসেজ ন্যারেশন, অনেকে আছে প্যাসেজ ন্যারেশন করো, প্যাসেজ ন্যারেশন তুমি করো, কিন্তু তুমি সেন্টেন্স ন্যারেশন করতে পারো না, বা কোনো কোনো ক্ষেত্রে তোমার ভুল হয়। যারা প্যাসেজ ন্যারেশন করতেছ অথচ সেন্টেন্স ন্যারেশন ধারণা নেই, তারা কিন্তু প্যাসেজ ন্যারেশন করতে পারবে না। অর্থাৎ তোমাকে যদি কেউ গাছে উঠিয়ে দেয়, তুমি গাছে ওঠানামা জানো না, গাছে তোমাকে উঠিয়ে দেওয়া হয়েছে, তুমি কিন্তু নামতে পারবে না। কাজে তোমাকে আগে জানতে হবে যে কিভাবে গাছে উঠতে হবে, কিভাবে গাছ থেকে নামতে হবে। ঠিক আছে, তো সেরকমই তোমাকে আগে জানতে হবে যে কিভাবে ন্যারেশন আমি পরিবর্তন করব, কিভাবে আমি সাবজেক্ট পরিবর্তন করব, পার্সন পরিবর্তন করব, টেন্স পরিবর্তন করব, এগুলো তোমাকে জানতে হবে। তাহলেই তুমি ন্যারেশন পরিপূর্ণভাবে করতে পারবে। কাজেই তুমি আগে প্যাসেজ ন্যারেশনে না যেয়ে তুমি আগে সেন্টেন্স ন্যারেশনটা কমপ্লিট করবে। তুমি যদি সেন্টেন্স ন্যারেশন ক্লিয়ার থাকে তাহলে তোমার প্যাসেজ ন্যারেশনে কোনো সমস্যা হবে না। আর তোমরা আগের ক্লাসগুলোতে পড়ে আসছো যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, কিন্তু ইন্টার লেভেলে তোমার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এবং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও করতে হবে। তুমি যদি ডাইরেক্ট ন্যারেশন ভালোভাবে পারো বা করতে পারো, তাহলে অটোমেটিক তুমি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে পারবে। তাহলে এখন আমরা দেখব যে ডাইরেক্ট ন্যারেশনের বৈশিষ্ট্য কী এবং ইনডাইরেক্ট ন্যারেশনের বৈশিষ্ট্য কী। আমি এখানে জায়গা সংক্ষিপ্ততার কারণে আমি একটু মুছে নিচ্ছি। আমি ডাইরেক্ট ন্যারেশনের, তোমরা ইচ্ছে করলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি যে 5টি জিনিস লিখেছি এগুলো তোমাদের জানা থাকতে হবে। আমি এখানে এখন দেখাবো যে ডাইরেক্ট ন্যারেশনের বৈশিষ্ট্য এবং ইনডাইরেক্ট ন্যারেশনের বৈশিষ্ট্যটা কী। ডাইরেক্ট ন্যারেশনের বৈশিষ্ট্য হলো, দেখো এখানে প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হলো, 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইনভার্টেড কমা থাকবে। অর্থাৎ এই ডাইরেক্ট ন্যারেশনে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটুকুর ইনভার্টেড কমার ভিতর থাকবে। অর্থাৎ এখানে কি থাকবে? ইনভার্টেড কমা থাকবে, ইনভার্টেড কমা থাকবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইনভার্টেড কমা থাকবে। তারপরে 2 নম্বরে বৈশিষ্ট্য হলো, দেখো ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টেড স্পিচটা আছে তার শুরুর যে লেটারটা, অর্থাৎ
এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের যে প্রথম যে লেটারটা সেটা সবসময় তোমাকে আপার লেটারে লিখতে হবে, অর্থাৎ আমরা বলি যে ক্যাপিটাল লেটারে। ঠিক আছে, সবসময় কি হবে, এই লেটারটা হবে আপার লেটার বা আপার কেস, আপার লেটারে তোমাকে লিখতে হবে। এবং 3 নাম্বার বৈশিষ্ট্য হলো যে আমি বলেছি এই অংশটা হলো রিপোর্টিং স্পিচ, অর্থাৎ এই রিপোর্টিং স্পিচের পরে দেখো এখানে একটা কমা দেওয়া আছে, রিপোর্টিং স্পিচের পর একটা কমা থাকবে, রিপোর্টিং স্পিচ এর পর, রিপোর্টিং স্পিচ এর পর কমা বসবে। তাহলে এই ছিল ডাইরেক্ট ন্যারেশনের বৈশিষ্ট্য। এখন আমরা দেখব যে ইনডাইরেক্ট ন্যারেশনের বৈশিষ্ট্যগুলো কি। ইনডাইরেক্ট ন্যারেশনে দেখো এখানে কোনো ইনভার্টেড কমা নেই বা কোনো কমা নেই, অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশনে কোনো কমা বা ইনভার্টেড কমার কোনো উপস্থিতি থাকবে না, যেটা ডাইরেক্ট ন্যারেশনে থাকে। তাহলে 1 নম্বরে আমি এখানে লিখব নো ইনভার্টেড কমা, নো ইনভার্টেড কমা মানে এখানে কোনো কমা থাকবে না। আর 2 নম্বরে বৈশিষ্ট্য হলো এখানে 3টি বিষয় তোমাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশনে তোমাকে 3টি বিষয় পরিবর্তন করতে হবে। তাহলে আমি এখানে 3টি বিষয় পরিবর্তন করব। ঠিক আছে, পরিবর্তন 3টি বিষয় পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। সেই 3টি বিষয় কি কি, যেমন 1 নাম্বার হলো পার্সন, পার্সন পরিবর্তন করতে হবে। 2 নাম্বার নো ইনভার্টেড কমা, ইনভার্টেড কমাটা আগে লিখলেই ভালো হতো, তো যাক আমি শুরুতে লিখে ফেলেছি পার্সন, নো ইনভার্টেড কমা। তারপরে টেন্স বা ভার্ব পরিবর্তন করতে হবে, অর্থাৎ টেন্স বা ভার্ব পরিবর্তন করতে হবে। তোমাদের অনেকেরই এই টেন্স নিয়ে হলো টেনশন, অর্থাৎ তোমরা অনেকেই এই টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ 12টা যে স্ট্রাকচার আছে এই 12টা স্ট্রাকচার তোমরা জানো না, এবং কিভাবে এক টেন্স থেকে আরেক টেন্সে পরিবর্তন করতে হয় সেটাও অনেকের সমস্যা আছে, তোমরা হয়তো করতে পারো না। আজ আমি তোমাদের সেই টেন্স ছাড়াই আমি ন্যারেশন পরিবর্তন ইনশাল্লাহ দেখাবো। তো তাহলে এখানে তোমরা বৈশিষ্ট্য পেয়ে গেছো যে ইনডাইরেক্ট ন্যারেশনে কোনো ইনভার্ট কমা থাকে না, সরি এখানে তো ইনভার্টেড কমা আমি আগেই, নো ইনভার্টেড কমা আগেই লিখে ফেলেছি। ঠিক আছে, এখানে তাহলে পার্সন পরিবর্তন হবে। তাহলে 3টি বিষয়, একটি হলো পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, আরেকটি আছে এখানে, এখানে লিখবো আমি নিয়ারেস্ট ওয়ার্ড, নিয়ারেস্ট ওয়ার্ড পরিবর্তন করতে হবে, অর্থাৎ নিয়ারেস্ট ওয়ার্ড হলো নিকটবর্তী ওয়ার্ডটাকে দূরবর্তী ওয়ার্ডে পরিবর্তন করতে হবে। যেমন দিস থাকলে দ্যাট হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে হয়, অর্থাৎ এগুলো তোমাকে পরিবর্তন করতে হবে ইনডাইরেক্ট ন্যারেশনে এসে। তাহলে এখানে 3টি জিনিস, পার্সন পরিবর্তন, নিয়ারেস্ট ওয়ার্ড পরিবর্তন এবং টেন্স বা ভার্ব পরিবর্তন করতে হবে। এই ইনডাইরেক্ট ন্যারেশনে তোমাকে এখানে পার্সন, নিয়ারেস্ট ওয়ার্ড বা টেন্স বা ভার্ব পরিবর্তনে যদি কোনো একটা পরিবর্তনে তোমার ভুল হয়ে যায় বা পরিবর্তন তুমি যদি না করো তাহলে তুমি কোনো অংশে নাম্বার পাবে না। বাট এই অংশে যেমন ডাইরেক্ট ন্যারেশনে তুমি যদি রিপোর্টিং ভার্ব পরিবর্তন নাও করো তাহলেও তুমি নাম্বার পাবে। বাট এই অংশে যদি তোমার টেন্স তারপরে পার্সন এবং নিয়ারেস্ট ওয়ার্ড পরিবর্তনে ভুল হয় তাহলে কোনো নাম্বার পাওয়া যাবে না। তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের দেখাবো যে হাউ টু চেঞ্জ পার্সন ইন ন্যারেশন, হাউ টু চেঞ্জ পার্সন ন্যারেশন। অনেকে আছো তোমরা ন্যারেশনের পার্সন পরিবর্তন করতে সমস্যা হয় বা করতে পারো না। তো আজকে আমি তোমাদের একটা শখের মাধ্যমে পার্সন পরিবর্তন দেখিয়ে দেব, আশা করি তোমরা বুঝতে পারবে। আসলেও আজকের যে ক্লাসটা তোমাদের এই ন্যারেশনটা কিন্তু অনেকবার আমরা ক্লাসে তোমাদের প্র্যাকটিস করেছি এবং অনেকবার ক্লাস নিয়েছি। তো আসলে অ্যাকচুয়ালি তোমরা যেহেতু ক্লাস যেহেতু শেষ পর্যায়ে আর তোমরা অতি সন্নিকটে পরীক্ষার সামনে, কাজে যাদের এখনও প্রবলেম আছে এই বেসিক আলোচনার মধ্যে, তো তাদের ইনশাল্লাহ আমার মনে হয় যে উপকার হবে আজকের এই ক্লাসটি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তো এখন আমি তোমাদের দেখাবো কিভাবে পার্সন পরিবর্তন করতে হয়, অর্থাৎ হাউ টু চেঞ্জ পার্সন, হাউ টু চেঞ্জ পার্সন ইন ন্যারেশন, অর্থাৎ কিভাবে পার্সন ন্যারেশনের মধ্যে পরিবর্তন করতে হয়। দেখো আমি একটি ছক আঁকাচ্ছি,
প্রথমে খালি হাতে করছি তো মানে একটু বাঁকা হয়ে যাচ্ছে, খালি হাতে আঁকাচ্ছি। তোমাকে পার্সন পরিবর্তনের জন্য 5টি জিনিস মনে রাখতে হবে। অর্থাৎ 5টি জিনিস তোমাকে মনে রাখতে হবে। যেমন এখানে আসবে পার্সন, তারপরে সাবজেক্টিভ, অবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ কেস, পসেসিভ, তারপরে রিফ্লেক্সিভ যে প্রোনাউনটা, আর হলো ডাবল পসেসিভ, দেখো এখানে আমি লিখব ফার্স্ট পারসন। আমরা জানি যে পারসন পরিবর্তন হয় 3 ভাবে, ঠিক আছে? পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। পারসন 3 ভাবে পরিবর্তন হয়। যেমন রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা পরিবর্তন করতে হবে সাবজেক্ট অনুযায়ী। যদি রিপোর্টেড স্পিচ সেকেন্ড পারসন থাকে তাহলে সেটা পরিবর্তন করতে হবে তোমার অবজেক্ট অনুযায়ী। আর থার্ড পারসন থাকলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। দেখো এখানে দেখো ফার্স্ট পারসন যেমন আই থাকলে অবজেক্টিভ হবে মি, অবজেক্টিভ প্রোনাউন মি, আর পজিটিভ প্রোনাউন মাই, আর রিফ্লেক্সিভ প্রোনাউন হবে মাই সেলফ, ঠিক আছে? আর ডাবল পজিটিভ হলো মাই। এরপরে ওই থাকলে দেখো এখানে ফার্স্ট পারসন আমি রো করে দেখিয়ে দিয়েছি, বক্স করে দেখিয়ে দিয়েছি। ফার্স্ট পারসন যেমন সাবজেক্টিভ প্রোনাউন ওই, অবজেক্টিভ প্রোনাউন আজ, পজিটিভ প্রোনাউন আওয়ার, তারপরে আওয়ার সেলফস, আর এটা হবে আওয়ার্স। ডাবল পজিটিভ প্রোনাউন হবে আওয়ার্স। এরপরে সেকেন্ড পারসনে ইউ, অবজেক্টিভ হবে ইউ, পজিটিভ হবে ইওর, রিফ্লেক্সিভ এখানে যদি একজন বোঝায় তাহলে ইউ সেলফ হবে, আর যদি একের অধিক হয়, তোমরা যদি হয়, তুমি হলে ইউর সেলফ, আর তোমার অর্থাৎ তুমি যদি বোঝায়, একজন বোঝায় তাহলে ইউর সেলফ হবে, আর একের অধিক হলে ইউর সেলফ হবে। তাহলে ইউ সেলফ অথবা ইউর সেলফস। আর এখানে ডাবল পজিটিভ প্রোনাউন হবে ইয়োর্স, ঠিক আছে? এরপরে থার্ডের ক্ষেত্রে যেহেতু এখানে থার্ড আরও 3টি আছে, আমি আর একটু বড় করে নিচ্ছি। থার্ডের ক্ষেত্রে আমি 3টি দেখাবো। যেমন এখানে একটি, হ্যাঁ, থার্ডের ক্ষেত্রে যেমন হির অবজেক্টিভ হলো হিম, আর পজিটিভ হলো হিজ, রিফ্লেক্সিভ প্রোনাউন হিম সেলফ এবং ডাবল পজিটিভ হিজ। তারপর আরেকটি হলো শি, অবজেক্টিভ হার এবং পজিটিভ হার, রিফ্লেক্সিভ হার সেলফ এবং ডাবল পজিটিভ হার্স। আর লাস্ট ওয়ান দে, এর অবজেক্টিভ প্রোনাউন দেম, পজিটিভ প্রোনাউন দেয়ার, রিফ্লেক্সিভ themselves and double possessive theirs. Dear students, দেখো আমি এখানে একটি ছক করে দেখিয়েছি যে কিভাবে পার্সনটা পরিবর্তন হয়। অর্থাৎ
এখানে দেখো অবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডাবল পসেসিভ প্রোনাউন। অর্থাৎ তোমার এই ইনডাইরেক্ট ন্যারেশনে অর্থাৎ ইনডাইরেক্ট করতে গেলে এই পার্সনগুলো তোমার ইনডাইরেক্টে পরিবর্তন করতে হবে, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে এই পার্সনগুলো তোমার পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এখন পার্সনটা পরিবর্তন তুমি কিভাবে করবে, যেমন আমি এখানে দেখাচ্ছি যে ফার্স্ট পার্সন সবসময়ই পরিবর্তন হবে সাবজেক্ট দেখে, আমি যেহেতু বলে গেছি সংক্ষেপে আমি লিখতেছি, এবং সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্ট দেখে, আর থার্ড পার্সন পরিবর্তন হবে নো চেঞ্জ, তার মানে কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, এখন তুমি যদি মনে করো যে আমি যেমন এখানে দেখো ফার্স্ট অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ঠিক আছে, আমি এই সাবজেক্টের যদি এস ধরি, আমি এস, তারপরে অবজেক্টের যদি ও ধরি এবং এর নোয়ের যদি ওন ধরি, তাহলে আসে হলো সান। ঠিক আছে, সান অর্থাৎ এই তুমি মনে রাখবে সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড নুসেন্স, অর্থাৎ মানে ফার্স্ট পার্সন 1 নাম্বার ফার্স্ট পার্সন, আর অবজেক্টটা হলো 2 নাম্বার সেকেন্ড পার্সন। তুমি এখানে নাম্বারিং করে মনে রাখতে পারো যাদের মনে রাখতে সমস্যা, আর এন নুসেন্স এটা এনকে 3 নাম্বার হিসেবে ধরতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের আশা করি তোমাদের পার্সনটা ক্লিয়ার হয়েছে। আমি এখন তোমাদের একটি এক্সাম্পল দিয়ে দেখাবো যে পার্সনটা কিভাবে পরিবর্তন হচ্ছে। তোমরা একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমাদের এটা অনেক কাজে লাগবে পরবর্তীতে। আমি এখন মুছে ফেলবো, একটি এক্সাম্পল দিয়েই তোমাদের আমি এই পার্সন পরিবর্তনটা শেষ করব। যেমন he said to me, my father gave me a gift. দেখো এখানে খেয়াল করো যে এই রিপোর্ট স্পিচ ভিতরে এখানে মাই একটি প্রোনাউন চলে আসছে, মি একটা প্রোনাউন চলে আসছে, অর্থাৎ দুইটাই হলো ফার্স্ট পারসন। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আমি পরিবর্তন করব, অর্থাৎ সবটা যদি থাকতো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হতো, কিন্তু যেহেতু এখানে বোর্ডের জায়গার স্বল্পতার কারণে আমার সবটি মুছে ফেলতে হয়েছে, তারপরেও আমি বোঝানোর চেষ্টা করব। যেমন এটা কি করতে হবে, যেমন হি টোল্ড মি দ্যাট। এখন খেয়াল করো এখানে মাই, তাহলে মাইটা কোন প্রোনাউন, আমি একটু আগে দেখো, তোমার সবটা ফলো করো তোমরা। এখানে মাইটা হলো পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, অবশ্যই এটা ফার্স্ট পারসন, তাহলে এখানে মাইটা হলো পসেসিভ প্রোনাউন, অর্থাৎ অবশ্যই ফার্স্ট পারসন, মাইটা হলো ফার্স্ট পারসন। আই থেকে দেখো চলে আসছে, তাহলে আই মাই, আই মি মাই, অর্থাৎ অবজেক্টিভ প্রোনাউন হলো মি আর পসেসিভ প্রোনাউন হলো মাই। ঠিক আছে, তাহলে এখানে মাইটা হলো পসেসিভ প্রোনাউন, তাহলে তোমায় কি করতে হবে, যেহেতু ফার্স্ট পারসন সবসময় পরিবর্তন হবে তোমার সাবজেক্ট দেখে। ঠিক আছে, যেহেতু ফার্স্ট পারসন সবসময় সাবজেক্ট দেখে পরিবর্তন হবে, তাহলে তুমি খেয়াল করবে যে এই হি অর্থাৎ হিয়ের এই পসেসিভ প্রোনাউনটা কি, হিয়ের পসেসিভ প্রোনাউন কি ছিল, হিজ। দেখো তোমরা খেয়াল করো, হিজ ফাদার। ঠিক আছে, তারপরে গেভ, হেড, এখন টেন্স পরিবর্তন করতে হবে, হ্যাড গিভেন। ঠিক আছে, তাহলে হি টোল্ড মি দ্যাট হিজ ফাদার হ্যাড গিভেন। এখানে খেয়াল করো মি আসছে, মিটা হলো ফার্স্ট পারসন, তাহলে মিটা যেহেতু ফার্স্ট পারসন, তাহলে এই মিটা পরিবর্তন হবে এই সাবজেক্ট অনুযায়ী, সকল ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে। ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে মিটা কোন প্রোনাউনে ছিল, দেখো তোমরা সবটা ফলো করো যে মিটা ছিল অবজেক্টিভ প্রোনাউন, আইয়ের অবজেক্টিভ প্রোনাউন ছিল হলো মি, আই দেখো দ্বিতীয় নম্বরে ছিল মি, বাট তোমাকে এই হিয়ের অবজেক্টিভ প্রোনাউন লিখতে হবে, যেহেতু এই হিকে ফলো করতেছে এই মিটা, তাহলে এই হিয়ের অবজেক্টিভ প্রোনাউন কি ছিল, হিম এ গিফট। ঠিক আছে, এখন অনুরূপভাবে যদি এখানে থাকতো মাই ফাদার গেভ ইউ, দেখো ইউ যদি থাকতো এখানে যদি ইউ থাকতো, ইউটা হলো সেকেন্ড পারসন, তাহলে এই সেকেন্ড পারসনটা পরিবর্তন হবে, আমি একটু আগে বলেছি সেকেন্ড পারসন পরিবর্তন হবে সবসময়ই অবজেক্ট দেখো, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। ঠিক আছে, তাহলে এই সেকেন্ড পারসনটা পরিবর্তন হবে সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তাহলে অবজেক্ট অনুযায়ী যদি পরিবর্তন হয়, তাহলে এখানে খেয়াল করো
এই ইউটা এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে, এখানে একটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, এখানে এটা কিন্তু অবজেক্টিভ প্রনাউন, এখানে কখনো ইউটা এখানে সাবজেক্ট না। তাহলে আমাকে এই মি, তাহলে এই মি এর অবজেক্টিভ প্রনাউন কি ছিল, তাহলে মি এর অবজেক্টিভ প্রনাউন মি, ঠিক আছে। যেহেতু ইউটা এখন অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, কাজেই যেহেতু আমাকে অবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে এটা, মানে এই রিপিটিং ভার্বের অবজেক্ট, তাহলে অবজেক্টে মি আছে, আর মি এর অবজেক্টিভ প্রনাউনই মি, যেমন আই মি, ঠিক আছে, আই মি, অর্থাৎ এখানে ফার্স্ট পারসনের অবজেক্টিভ প্রনাউন মি, তাহলে এখানে কি হবে, মি হবে। এরপরে যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো পরিবর্তন নেই। আমি দেখাচ্ছি থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না। যেমন হ্যাঁ, হি সেড টু মি রাসেল গেভ এ, রাসেল গেভ মি, রাসেল গেভ মি এ গিফট। দেখো এখানে রাসেল হলো থার্ড পারসন, এখানে রাসেল থার্ড পারসন। আমি একটু আগে বলেছি যে থার্ড পারসনে কোনো পরিবর্তন হবে না, তাহলে শুধু আমি এখানে কি লিখবো, থার্ড পারসন নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন নাই। তাহলে এখানে যা আছে রাসেলের জায়গায় রাসেলে হবে, এটা যা আছে তাই বুঝবে, আর বাকিটা যেভাবে আছে, যেমন এখানে মি আছে, মিটা যেহেতু ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন সবসময় হবে সাবজেক্ট অনুযায়ী, তাহলে এখানে আমার হয়ে যাবে হিম। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা পারসন বুঝতে পেরেছ। তো এখন আমি অন্য আলোচনায় চলে যাব। এখন যে আলোচনাটা করব সেটা হলো হাউ উইল দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ বি চেঞ্জড, কিভাবে চেঞ্জ করতে হয়, অথবা হোয়েন উইল দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ বি চেঞ্জড, অর্থাৎ কিভাবে বা কখন রিপোর্ট স্পিচের টেন্স পরিবর্তন করতে হবে অর নট, অথবা কখন পরিবর্তন করতে হবে না, এই জিনিস তোমাকে জানতে হবে। তোমরা অনেকে আছো যে প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা টেন্স পরিবর্তন করো, যার কারণে দেখা যায় তোমাদের এই ন্যারেশনটা ভুল হয়ে যায়। সব ক্ষেত্রেই টেন্স পরিবর্তন হয় না, তাহলে কোন ক্ষেত্রে টেন্স পরিবর্তন হয় চলো সেটা আলোচনা করি। আমরা জানি if the reporting verb is in present tense or future tense, the tense of the reported speech will not be changed, অর্থাৎ যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো টেন্স পরিবর্তন হবে না, শুধু নাম্বার এবং পার্সন পরিবর্তন করতে হবে। অ্যান্ড ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স, দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ উইল বি চেঞ্জড, অর্থাৎ যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলেই একমাত্র এই রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে, তা না হলে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে যদি রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স, যেমন সে, ঠিক আছে, তারপরে ফিউচার টেন্স যেমন উইল সে বা শ্যাল সে থাকতে পারে, উইল সে বা শ্যাল সে, এগুলো থাকলে কি হবে, তোমার টেন্স পরিবর্তন হবে না, অর্থাৎ টেন্স পরিবর্তন হবে না। কিন্তু এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, এখানে প্রেজেন্ট টেন্স মানে এখানে সে থাকতে পারে বা হ্যাভ হ্যাজ সেড থাকতে পারে, ঠিক আছে, অথবা হ্যাভ হ্যাজ সেড, মূলত এগুলো দিয়ে আসে, ঠিক আছে। প্রেজেন্ট টেন্স মানে সে অথবা হ্যাভ হ্যাজ সেড থাকতে পারে, আর ফিউচার টেন্সে সাধারণত উইল সে থাকবে অথবা শ্যাল সে থাকতে পারে, আর পাস্ট টেন্সে সাধারণত শুধু সেইটাই বেশি ব্যবহার হয়ে থাকে এখানে। আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে একমাত্র পাস্ট টেন্স থাকলেই টেন্স পরিবর্তন মাস্ট করতে হবে। তুমি যদি টেন্স পরিবর্তনে ভুল করো তাহলে মার্কস পাবে না, টেন্স পরিবর্তন মাস্ট হবে, ঠিক আছে। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে থাকে তাহলে কোনো টেন্স পরিবর্তন হবে না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটার দিকে খেয়াল করতে হবে। তুমি যখনই টেন্স পরিবর্তন করতে যাবে তখনই তোমার এই রিপোর্টিং ভার্বটার দিকে খেয়াল করতে হবে যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে, ঠিক আছে। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকলে কোনো পরিবর্তন হবে না, বা রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে শুধু টেন্স পরিবর্তন করতে হবে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, ছোটখাটো একটা এক্সাম্পল দেখো। যেমন তার আগে আমি ডিয়ার স্টুডেন্টস তোমাদের কাছ থেকে আমি উত্তরটা আশা করব।
আমি এখন একটি কোশ্চেন করব, তোমরা অ্যান্সারটা লিখে দেখাবে। আমি যদি এখন তোমাদের অ্যান্সারটা নাও দেখতে পারি, তোমরা ইনবক্সে লিখে রাখবে। আর এছাড়াও শাহিদ স্যার আমার সামনে বসে আছে, যদি তোমাদের অ্যান্সার দিয়ে দাও ইনশাল্লাহ শাহিদ স্যার তোমাদের ওটা ফলো করে আমাকে জানাবে, অথবা তিনি তোমাদের উত্তরটা দিয়ে দিতে পারবে, সমস্যা নেই। যেমন হি সেড টু মি, তোমাদের কাছে প্রশ্ন থাকবে, আমার দুইটি প্রশ্ন করব আমি। যেমন হি হ্যাজ সেড টু মি আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। তোমরা ঝটপট উত্তরটি দিয়ে দিবে। এবং আরেকটি প্রশ্ন করব আমি, আরেকটি প্রশ্ন থাকবে, আমি পরে অবশ্য অ্যান্সারটা দেখিয়ে দিব। আরেকটি প্রশ্ন হলো হি says you did the work। সিম্পল একটা সেন্টেন্স দিলাম আমি, ঠিক আছে? তোমরা এই দুটি প্রশ্নের উত্তর ঝটপট লিখে দেখাবে। হি সেজ ইউ ডিড দ্য ওয়ার্ক, আর হি হ্যাজ সেড টু মি আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। আমি তোমাদের 2 মিনিট সময় দিলাম, তোমরা অ্যান্সারটা লিখে পাঠাবে এবং শাহিদ স্যার তোমাদের অ্যান্সারটা ফলো করবে, এবং কোনো যদি তোমাদের ভুল হয়ে থাকে আমাকে জানাবে, আমি তোমাদের এখানে সলভ করে দিব। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, তোমরা তাড়াতাড়ি উত্তর দিয়ে যাও। তোমাদের জন্য প্রশ্ন আমি ক্লাস শেষে, অর্থাৎ ক্লাস শেষের দিকে হয়তো তোমাদের আরও কিছু প্রশ্ন করব, তোমরা প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য সবাই রেডি থাকবে। আশা করি তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে এনজয় করতেছ। সবার উত্তর লেখা শেষ? সবার যদি উত্তর লেখা শেষ হয়ে থাকে আমি এখন উত্তরটা তোমাদের দেখিয়ে দেব, তোমরা উত্তরটা মিলিয়ে নিবে। আর আমি আশা করব যারা যারা দেখতেছ বা ভিউয়ার্স, তোমরা অবশ্যই ইনবক্সে হাজিরা দিয়ে আমার ক্লাসে উপস্থিত থাকবে এবং তোমরা রেসপন্স করবে। তো এখানে ঠিক আছে, আমি মনে করি তোমরা অনেকেই করে ফেলছো। তো যারা অ্যান্সারটা করে ফেলছো তাদেরকে ধন্যবাদ, যাদের হয়েছে এবং যাদের হয় নাই তোমরা পরবর্তী চেষ্টা করবে। এবং আরও বেশ কিছু সময় আমি লাইভে আসি, তোমাদের হয়তো আরও কিছু ইমপ্রুভ হবে এরই মধ্যে। তো দেখো এখানে আমি করে দিচ্ছি অলরেডি। আমি একটু আগে বলেছি যে দেখো আমি লিখে রেখেছি রিপোর্টিং ভার্ব, এখানে হলো হ্যাজ সেডটা হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, ঠিক আছে, যেমন সে হ্যাজ সেড, আমি এখানেও লিখে দিয়েছি যে এটা অবশ্যই আছে কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স। আমরা জানি 4 প্রকার, প্রেজেন্ট টেন্স এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে। তাহলে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, যেমন হ্যাজ সেডটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে এই রিপোর্টিং স্পিচের কোনো টেন্স পরিবর্তন হবে না, শুধু নাম্বার এবং পার্সন পরিবর্তন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা করি, চলো তাহলে এখানে আমরা লিখব হি, এখানে আমার ভার্ব পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, হি হ্যাজ সেড টু মি, তারপরে একটা দ্যাট বসাবো, কমা উঠে যাবে। আর এখানে পার্সন পরিবর্তন একটু আগে আমি তোমাদের বলেছি, আমাকে এখন বলতে হবে তোমাদের, তোমরা উত্তরটা দিয়ে দিবে যে এখানে দেখো আই আছে, আইটা কোন পার্সন, আইটা কোন পার্সন এবং আইটা কাকে ফলো করবে, আমাকে তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও তোমরা, এই আইটা কোন পার্সন এবং কাকে ফলো করবে এটা, এবং কার অনুযায়ী এখানে এটা কি অবজেক্ট অনুযায়ী বসবে নাকি সাবজেক্ট অনুযায়ী বসবে, তোমরা ঝটপট উত্তরটা দিয়ে দাও। হ্যাঁ আমার মনে হয় যে তোমরা অনেকে পেরেছ যে আইটা কোন পার্সন এবং কাকে ফলো করবে, এটা কারণ অনুযায়ী এটা আইটা পরিবর্তন করতে হবে, পার্সন পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আমি বলেছি একটু আগেই যে এটা যেহেতু ফার্স্ট পার্সন, অর্থাৎ আই থেকে যা কিছু সৃষ্টি সবই হলো ফার্স্ট পার্সন, ইউ থেকে যা কিছু সৃষ্টি সব সেকেন্ড পার্সন, অ্যান্ড উইদাউট আই অ্যান্ড ইউ অল আর থার্ড পার্সন, ঠিক আছে। আমি এবং তুমি ছাড়া সব কিছু হলো থার্ড পার্সন। তাহলে আমি বলেছি যে আইটা হলো ফার্স্ট পার্সন সবসময় ফলো করবে সাবজেক্টকে, অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে সাবজেক্ট হি আছে, আর এখানে আইটা হলো তোমার এখানে এই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে কোনো পরিবর্তন নেই। তাহলে আইটাও সাবজেক্ট, আমার হিটাও সাবজেক্ট, তাহলে এখানে কি বসবে, এখানে আমি হি বসাবো, ঠিক আছে। এরপরে এখন টেন্স পরিবর্তন হবে, আমি যদিও তোমাদের টেন্স পরিবর্তনটা এখনো দেখাই নাই, তো আমি এরপরে আমি তোমাদের পরিবর্তনটা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে হবে কি হবে, এখানে টেন্স পরিবর্তন হবে না, আমি দেখো এখানে কিন্তু লিখে দিয়েছি। এখন আমাকে বলো যে এখানে কি টেন্স পরিবর্তন করব না করব না, তোমরা ইনবক্সে উত্তরটা দিয়ে দাও যে আমি টেন্স পরিবর্তন করব না করব না। দেখো এখানে আমি লিখে দিয়েছি যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকলে টেন্স পরিবর্তন হবে না, তার মানে কি,
অর্থাৎ দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ উইল নট বি চেঞ্জড, কোনো পরিবর্তনই হবে না, শুধু নাম্বার পার্সন পরিবর্তন হবে। যেমন আমি এখানে পার্সনটা লিখেছি, দেখো এখানে হি চলে আসছে সাবজেক্ট, মানে পার্সনটা হি হয়ে গেছে। এখন আয়ের কারণে এখানে হ্যাভ হয়েছিল, আয়ের ক্ষেত্রে হ্যাভ যায়, বাট হিয়ের ক্ষেত্রে তার হ্যাভ যাবে না, তাহলে এখানে নাম্বারটা পরিবর্তন করতে হবে আমাকে। তাহলে আমি এখানে কি লিখবো, হিয়ের সাথে যাবে হ্যাজ, এরপরে কোনো পরিবর্তন নাই, এটা যে টেন্সে ছিল অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে, কোনো পরিবর্তন হবে না। ব্রোকেন দ্য গ্লাস, তোমরা মিলিয়ে নাও, যাদের উত্তর হয়েছে তোমরা মিলিয়ে নাও। এরপরে দেখো আছে হি সেজ ইউ ডিড দ্য ওয়ার্ক, এক্ষেত্রে খেয়াল করো, আমাকে তোমরা বলবা যে এখানে আমি রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন করলাম না, এখানে যা ছিল তাই, এখানে একটা দ্যাট বসাবো। এখন আমাকে বলো ইউটা তুমি কি দেখে পরিবর্তন করবা, ইউটা কাকে দেখে পরিবর্তন করবা, অর্থাৎ পার্সন পরিবর্তনটা। এখন আমাকে এখানে বলো, সবাই ইনবক্সে বলে দাও যে তুমি ইউটা কাকে দেখে পরিবর্তন করবা। আমি বলেছিলাম যে ইউটা হলো সেকেন্ড পার্সন সবসময় পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখে, বাট এই ক্ষেত্রে কিন্তু দেখো একটু এক্সেপশনাল চলে আসছে, বাট এই ক্ষেত্রে আমার অবজেক্ট নাই, তাহলে এখন তুমি দেখো কনফিউজ হয়ে গেছো, অবজেক্ট নাই তাহলে আমি কি দেখে পরিবর্তন করব, ঠিক আছে? হ্যাঁ, যারা উত্তর দিয়েছো তাদেরকে ধন্যবাদ যে এখানে ইউটা কাকে ফলো করবে। হ্যাঁ, তোমরা মনে রাখবে যদি রিপোর্টিং ভার্বের অর্থাৎ যদি রিপোর্টিং স্পিচের সেকেন্ড পার্সন থাকে এবং রিপোর্টিং ভার্বের পরে যদি কোনো অবজেক্ট না থাকে, তাহলে সেখানে তুমি অবজেক্টটা মি ধরে নিবে, অর্থাৎ ফার্স্ট পার্সন তুমি ধরে নিবে। তাহলে সে যেহেতু আমার সাথে তার সাথে কথা হচ্ছে এখানে, ঠিক আছে, তাহলে আমি এখানে একটা মনে মনে একটা এখানে কি ধরবো, মি ধরে নিব। হি সেজ টু মি তুমি ধরে নিবে, তাহলে এখানে মি আমি ধরে নিব। তাহলে আমি যদি মি ধরি অর্থাৎ এখানে অবজেক্টটা হিডেন অবস্থায় আছে, উজ্জ্বল আছে, ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিব আই। এখানে মি থাকলে পারা মিয়ের আমার এখানে যেহেতু মিটা হলো অবজেক্টিভ প্রনাউন, বাট আমার এখানে প্রনাউন দেখাতে হবে, কারণ এই ইউটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, কাজে আইটাও আমার এখানে সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি কি লিখলাম আই, বাট এখানে এখন দেখো টেন্স পরিবর্তন হবে কিনা, আমি একটু আগে বলেছি দেখো এই শেষ অর্থাৎ প্রেজেন্ট টেন্সে ছিল, কোনো টেন্স পরিবর্তন হবে না, তার মানে কি এখানে যা ছিল তাই হবে, আই ডিড দ্য ওয়ার্ক, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই টেন্স পরিবর্তনটা বুঝতে পেরেছ। তাহলে আমি তোমাদের হয়তো একটু পরে জিজ্ঞাসা করতে পারি যে কখন টেন্স পরিবর্তন হবে এবং কখন টেন্স পরিবর্তন হবে না। এই দুটি পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ন্যারেশনের ক্ষেত্রে, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আসো যারা সকল ক্ষেত্রে টেন্স পরিবর্তন করো। যেমন দেখো এখানে আছে হ্যাভ, তোমরা অনেকেই হ্যাভ দেখে হ্যাড বসায় ফেলাও, বা তুমি যখনই এখানে চেঞ্জ করবা তখন তোমাকে ফলো করতে হবে যে এখানে আমার ভার্বটা কোন ফরম্যাটে আছে। দেখো এখন আমি আরেকটি দেখাচ্ছি, এই এক্সাম্পলটা তুমি দেখো। এখন এখানে যদি উইল সে থাকতো, উইল সে, তাহলে কোনো পরিবর্তন হতো না, বাট দেখো আমি হ্যাশটা মুছে দিলাম, এখানে আমি হ্যাশটা মুছে দিছি, হ্যাশটা মুছে দেওয়ার ফলে দেখো এখানে এটা পাস্ট টেন্স হয়ে গেছে এই অংশটা, ঠিক আছে। হি সেড টু মি, তাহলে আমি যখনই এখানে হ্যাশ মুছে দিয়েছি দেখো এখানে সেড পাস্ট টেন্স হয়ে গেছে। তাহলে এখন তুমি কি করবে, তোমরা ঝটপট উত্তর লিখে দেখাও, যে এটা কিভাবে তুমি পরিবর্তন করবে এখন, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের কাছ থেকে উত্তর প্রত্যাশা করছি, যেহেতু আমি তোমাদের আলোচনা করতেছি এবং আলোচনার ফাঁকে ফাঁকে আমি তোমাদের প্রশ্নগুলো করতেছি, কাজেই আমি তোমাদের কাছ থেকে এর উত্তরটা চাচ্ছি, তোমরা উত্তরটা দিয়ে দাও। আশা করি তোমরা সবাই পারবে, কারণ আমি যেহেতু আলোচনাও করেছি এবং বোর্ডে লিখেও রেখেছি অলরেডি। তো ঠিক আছে, দেখো যারা উত্তরটি দিতে পেরেছ তাদেরকে ধন্যবাদ, এবং যারা উত্তরটি দিতে পারোনি তারা আরেকটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখো, ইনশাল্লাহ তোমরাও পারবে। আমি আজকে শুধু বলেছি তো যে প্যাসেজ ন্যারেশন করার পূর্বে তোমাদের যা জানা দরকার সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছে, অর্থাৎ বেসিক। আমি বলেছি তোমাদের যে গ্রামারের মূল শিকড় হলো বেসিক। যেমন একটা গাছের মূল বা গোড়া যদি শক্ত স্ট্রং না থাকে তাহলে সেটা কিন্তু বেশি দিন বাঁচতে পারবে না বা পড়ে যাবে। অনুরূপভাবে তুমি যদি গ্রামারে ভালো মার্কস পেতে চাও, ভালো করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে বেসিকটা তোমার স্ট্রং থাকতেই হবে। তুমি বেসিক যদি ভালো তোমার জানা থাকে তাহলে অবশ্যই তুমি যে কোনো গ্রামার ভালোভাবে করতে পারবে এবং মার্কস তুমি ভালো পাবে, ঠিক আছে। আমি তোমাদের বলেছি যে তোমার গাছের গোড়া কাটা মাথায় পানি ঢালতেছে কোনো লাভ নেই, তোমাকে আগে গাছের গোড়া স্ট্রং করতে হবে, গাছের গোড়া আগে তোমাকে পানি ঢালতে হবে, ঠিক আছে। তাহলে আমার মনে হয় যে অনেকে করে ফেলছো, ঠিক আছে, তোমরা উত্তরটা মিলিয়ে নাও। যেমন হি সেড টু মি, আমি এখানে চেঞ্জ করে দিলাম, যদি তোমরা চেঞ্জ নাও করো সমস্যা নাই, রিপোর্টিং ভার্বটা হি টোল্ড মি, আর এখানে সেড টু উঠে যাবে, কারণ আমরা জানি যে সে ভার্বের পরে যদি কোনো অবজেক্ট চলে আসে তাহলে টু বসাতে হবে, বাট যদি টেলের পরে
কোনো অবজেক্ট আসলে সেখানে প্রিপোজিশন বসে না। তাহলে হি টোল্ড মি কমার পরিবর্তে আমি দ্যাট বসাবো। এরপরে দেখো ফার্স্ট পারসন এখানে আছে আই, তাহলে আইটা পরিবর্তন হবে। আমি বলেছি একটু আগে যে সাবজেক্টকে ফলো করবে, তাহলে এখানে হবে হি। এখন আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে এখন এখানকার টেন্স পরিবর্তন করব বা ভার্ব পরিবর্তন করব, আমাকে এখন তাকাতে হবে এই ভার্বের দিকে, রিপোর্টিং ভার্বের দিকে। অনেকেই তোমরা কিন্তু এখানে না তাকিয়েই তোমরা এখানকার টেন্স পরিবর্তন করে ফেলো। তোমাকে এখন দেখতে হবে যে এই রিপোর্টিং ভার্বটা আসলে কি প্রেজেন্ট টেন্সে আছে, না পাস্ট টেন্সে আছে, না ফিউচার টেন্সে আছে, তোমাকে ফলো করতে হবে। তুমি যখন এই ভার্বটা পরিবর্তন করবা বা টেন্স পরিবর্তন করবা, টেন্স পরিবর্তন আগে তোমাকে ফলো করতে হবে যে এই ভার্ব রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। তাহলে এটা আছে পাস্ট টেন্সে, তাহলে অবশ্যই আমাকে টেন্স পরিবর্তন করতে হবে। কারণ এখানে কি আছে দেখো, এই যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকলে দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ উইল বি চেঞ্জড, তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে। তাহলে হি এখন এই যে হ্যাভ আছে, তার মানে কি এটা আছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাহলে আমি এখানে লিখব হ্যাড ব্রোকেন দ্য গ্লাস। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই টেন্স পরিবর্তনটা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো যে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট শিক্ষার্থীর ক্ষেত্রেই প্রবলেম হলো তোমরা টেন্স পরিবর্তন করতে জানো না। অর্থাৎ তোমরা খেয়াল করো যে হয়তো 5-6 বছর যাবত তোমরা এই টেন্স পড়তেছো বা টেন্সের স্ট্রাকচারগুলো পড়তেছো, অথচ 12টা স্ট্রাকচার তোমরা মনে রাখতে পারো না। যার কারণে আর টেন্স ইজ রিলেটেড টু অল গ্রামার সাইট, সকল গ্রামারের সাথেই তোমার এই টেন্স কিন্তু রিলেটেড, অর্থাৎ টেন্স তোমাকে শিখতেই হবে। টেন্স ছাড়া তুমি গ্রামার অংশে ভালো করতে পারবে না। তাহলে পরবর্তীতে আমি আশা করব তোমরা সবাই এই 12টি টেন্সের স্ট্রাকচারগুলো মুখস্থ করবে। আর যারা মুখস্থ করতে পারো না বা যাদের ওই যে বললাম টেন্স থেকে টেনশন চলে আসছে যে ন্যারেশন কিভাবে করব, মানে টেন্স থেকে টেনশন হয়ে গেছে তোমাদের যে ন্যারেশন কিভাবে করব, তাদের জন্য আমি একটি ছকের মাধ্যমে আমি তোমাদের টেন্স পরিবর্তনটা দেখাচ্ছি, হয়তো তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আর যারা টেন্স পরিবর্তন অ্যাকচুয়ালি করতে পারো, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট টেন্সেই রাখতে হবে। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও কোনো পরিবর্তন করা যাবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রাখতে হবে। এবং যদি ফিউচার টেন্সের ক্ষেত্রে যদি উইল, শ্যাল, মে, ক্যান থাকে, শুধু এগুলা পাস্ট ফর্ম হয়ে যাবে। তো যারা সরাসরি টেন্স পরিবর্তন করতে পারো, আমি আশা করব যে তোমরা সরাসরি করার চেষ্টা করবে। যাদের একটু বেসিক ভালো আছে, যারা এগুলা মানে সহজে আয়ত্তে রাখতে পারো, ঠিক আছে, তারা সরাসরি পরিবর্তন করার চেষ্টা করবে। তারপরেও যদি তোমাদেরও প্রবলেম হয়, তোমরাও এই নিয়মটা ফলো করতে পারো। বা আমি এখন যে ছকটা দেখাবো, অর্থাৎ আমি এখন দেখাবো টেন্স বা ভার্ব পরিবর্তন। আমি এখানে টেন্স নাই বললাম, যেহেতু আমি তোমাদের ভার্ব পরিবর্তন করে টেন্সটার গঠনটা, রূপটা আমি দিব, ঠিক আছে, সেহেতু আমি এখানে ভার্ব পরিবর্তনের নিয়মটাই বলতে পারি। তারপর আমি টেন্স লিখলাম এখানে, টেন্স বা ভার্ব পরিবর্তনের নিয়ম, টেন্স বা ভার্ব পরিবর্তনের নিয়ম। এখন দেখো, টেন্স বা ভার্ব পরিবর্তন করতে গেলে প্রথমে তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে একটু আগে আমি আলোচনা করেছি অলরেডি, যে রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সে থাকতে হবে। এটা খেয়াল রাখতে হবে। তুমি যদি টেন্স পরিবর্তন করো বা ভার্বও পরিবর্তন করো, তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে রিপিটিং ভার্বটা অবশ্যই পাস্ট ফর্মে থাকতে হবে। আমি এখানে আর লিখলাম না যে রিপিটিং ভার্বটা পাস্ট ফর্মে থাকলে টেন্স পরিবর্তন হবে, তা না হলে টেন্স পরিবর্তন হবে না। এটা তুমি ভালোভাবে ফলো করবে। এখন দেখো ডাইরেক্ট, তোমরা এই ছকটা লিখে রাখবে, তাহলে আর কখনোই টেন্স পরিবর্তনে তোমাদের ভুল হবে না ইনশাল্লাহ। ইনডাইরেক্ট, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। দেখো, ডাইরেক্টে যদি ভার্বটা ভার্ব 1 থাকে, ঠিক আছে, ডাইরেক্টে যদি ভার্ব 1 থাকে, তার মানে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে তুমি এই ইনডাইরেক্টে যে কি করবে, ইনডাইরেক্টে যে এই ভার্বটাকে পাস্ট ফর্ম করে ফেলবে, ঠিক আছে। ইনডাইরেক্টে যে ভার্বটা তুমি করবে ফার্স্ট ফর্ম, ঠিক আছে। এরপরে যদি ডাইরেক্ট ন্যারেশনে ইজ, আমি, যার থাকে, তাহলে ইনডাইরেক্টলি যাই তুমি করবে ওয়াজ বা ওয়ার।
দেখো অটোমেটিক টেন্স পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি ডাইরেক্ট ন্যারেশনে হ্যাভ হ্যাজ থাকে তাহলে এটা হয়ে যাবে শুধু হ্যাড, ঠিক আছে। অর্থাৎ তোমরা অঙ্ক যেরকম করো, অর্থাৎ ইংলিশেরও কিন্তু প্রত্যেকটা আমরা যে নিয়মগুলো করি এগুলো হলো সূত্র, ইংরেজি করার সূত্র, ঠিক আছে। অনুরূপভাবে তোমরা গণিতে যেরকমভাবে তোমরা সূত্র দিয়ে গণিত করো, ইংলিশেও এরকমভাবে তোমার আমরা প্রত্যেকটা নিয়মে হলো সূত্র। আর এখানে এখন যে ছকটা দেখাচ্ছি এটাও তুমি একটা সূত্র মনে করবে। অর্থাৎ তুমি যদি এই বাম পাশের মানগুলা তুমি ডান পাশে বসিয়ে দাও তাহলে কিন্তু অটোমেটিক টেন্স পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ইনডাইরেক্টটা পরিবর্তন হয়ে যাবে। তারপরে হ্যাভ হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ বিন থাকলে, হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকলে এটা হয়ে যাবে হ্যাড বিন, ঠিক আছে। আবার অর্থাৎ হ্যাভ হ্যাজ বিন থাকলে হয়ে যাবে হ্যাড বিন। এখন ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে বা ভার্ব টু থাকে, আমরা ভার্ব টুকে আমরা চিহ্নিত করি পাস্ট ফর্ম দ্বারা, আর ভার্ব ওয়ানকে চিহ্নিত করি প্রেজেন্ট ফর্ম দ্বারা। অর্থাৎ ভার্ব টু যদি ডাইরেক্ট ন্যারেশন থাকে তাহলে সেটা ইনডাইরেক্টলি হয়ে যাবে, ইনডাইরেক্টলি হয়ে যাবে। আমি আসলে এটা একটু উপরে এই পাশে বেশি দূরে হয়ে গেছে, একটু এখানে লিখে নেই কাছাকাছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইনডাইরেক্ট, হ্যাঁ, তাহলে V2 থাকলে এখন আমার লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব 3, ঠিক আছে। হ্যাড প্লাস ভার্ব 3 যদি আমি লিখি তাহলে অটোমেটিক এই দেখো আমি একটু আগে বলেছি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। দেখো অটোমেটিক পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। অর্থাৎ তুমি যদি এই পাশের মানগুলো এই পাশে নিয়ে বসাও তাহলে অটোমেটিক সেটা টেন্স পরিবর্তন হয়ে যাবে। তোমার টেন্স না কোনো চিন্তাই করা লাগবে না, তুমি চোখ বন্ধ করে শুধু বসিয়ে দিবে, ঠিক আছে। এরপরে ভার্ব টু লিখলাম। এরপরে এখন যদি ওয়াজ বা ওয়ার থাকে, ওয়াজ ওয়ার থাকলে এখানে হয়ে যাবে হ্যাড বিন, ঠিক আছে, হ্যাড বিন হয়ে যাবে। আর এই ক্ষেত্রে যদি হ্যাড থাকে, হ্যাড থাকলে নো চেঞ্জ। আমি একটু আগে বলেছি যে পাস্ট পারফেক্ট টেন্স কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। অর্থাৎ হ্যাড থাকলে কোনো পরিবর্তন হবে না, এখানে নো চেঞ্জ। আবার কোনো কোনো ক্ষেত্রে এখানে হ্যাডের পরে হ্যাড প্লাস V3 দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা একটু ভিন্ন নিয়ম, যে হ্যাডের পরেও আবার হ্যাড ডাবল হ্যাড আসে, হ্যাডের পরে আরেকটা হ্যাড আসে, ঠিক আছে। কিন্তু তোমরা মনে রাখবে এইভাবে যে পাস্ট পারফেক্ট টেন্স কখনোই পাস্ট কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ করতে হবে। এরপরে হ্যাড বিন থাকলে, হ্যাড বিনটা হলো তোমার পাস্ট পারফেক্ট টেন্সের একটা রূপ। হ্যাড বিনটা হলে কোনো পরিবর্তন হবে না, যা ছিল এখানে হ্যাড বিনই হবে, অর্থাৎ নো চেঞ্জ, নো চেঞ্জ। হ্যাঁ, এরপরে আসলে আমি যেহেতু বোর্ডটা একটু ছোট হয়ে গেছে আর এই ছকটা যেহেতু বড়, ঠিক আছে, তো আমি এখন মুছে বাকিগুলো লিখবো। তোমরা ইচ্ছা করলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তাহলে এখানে খেয়াল করো, আমি একটু আলোচনা করে যাই। আমি একটু আগে বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সবসময় পাস্ট ইনডিফিনিট হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আমি যার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ, তাহলে এটা হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো অটোমেটিক হয়ে গেছে। তারপরে হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রূপ, এটা হয়ে গেছে হ্যাড বিন। হ্যাভ প্রেজেন্ট হ্যাড প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, দেখো হ্যাড হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্সের রূপ। এরপরে হ্যাভ হ্যাজ বিন থাকলে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো হ্যাড বিনটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা রূপ। তারপরে ভার্ব টু থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, যেমন হ্যাড প্লাস ভার্ব 3, আমি বলে গেছি একটু আগে তোমাদের এগুলো, দেখো অটোমেটিক তাই হয়ে গেছে। আর ওয়াজও একটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ, তাহলে ওয়াজ ওয়ার থাকলে সেটা কি হয়ে যাবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো হ্যাড বিন হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ, আর এখানে হ্যাড এবং হ্যাড বিন নো চেঞ্জ, এগুলো কোনো পরিবর্তন হবে না। এরপরে আমি বাকিগুলো দেখাচ্ছি। এখন যেগুলো আসবে সেগুলো হলো ফিউচারের ক্ষেত্রে আসবে, ফিউচারের ক্ষেত্রে আসবে। যেমন শ্যাল থাকলে আমরা শুড লিখি, যদিও শ্যালের ব্যবহারটা এখন কম, উইলটাই বেশি ব্যবহার হচ্ছে। তারপরে উইল থাকলে আমরা এখানে উড লিখব, ঠিক আছে। তারপরে ক্যান থাকলে কুড লিখব, মে থাকলে মাইট লিখব। আর এরপরে যদি মাস্ট থাকে, মাস্ট থাকলে আমরা এখানে লিখব মাস্ট অথবা হ্যাড টু, অর্থাৎ সব ক্ষেত্রেই সকল ক্ষেত্রেই তোমাদের মাস্ট পরিবর্তন হয় না, এবং কিছু কিছু ক্ষেত্রে মাস্ট পরিবর্তন হয়, সেটাকে হ্যাড টু করতে হয়। সরি ম্যাক্সিমাম ক্ষেত্রেই মাস্ট পরিবর্তন করতে হয়, কিন্তু এক্সেপশনাল আছে দু একটি ক্ষেত্রে মাস্ট পরিবর্তন করতে হয় না। এবং এটা কখন পরিবর্তন করতে হয়, কখন পরিবর্তন করতে হয় না, হয়তো পরবর্তী যদি আবার কখনো লাইভে আসি বা কোনো ক্লাসে নেই তাহলে আমি সেটা আলোচনা করে দেব।
এখন এরপরে যেটা আসবে, যেমন এখানে শুড, আমি একবারে লিখে দিই যেহেতু জায়গা কম, শুড, উড, তারপরে কোড, মাইট, শুড, উড, কোড, মাইট, অর্থাৎ এগুলো যদি থাকে তাহলে এই ক্ষেত্রে নো চেঞ্জ, মানে এগুলোই হবে, এগুলোই বসবে, ঠিক আছে। এগুলো থাকলে কোনো পরিবর্তন নাই, এগুলোই বসবে। কোনো ক্ষেত্রে আসছে যদি কোনো সেন্টেন্সে শুড থাকে তাহলে সেই শুডের পর হ্যাভ ইউজ করতে হয়, ঠিক আছে। কোনো নিয়মে এটা আছে, কিন্তু আমি ওই নিয়মে গেলাম না, তোমরা সাধারণভাবে এটাই মনে রাখবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই ছকটাও বুঝতে পেরেছ। যদি তোমরা এই ছকটা মনে রাখতে পারো, অর্থাৎ তোমাদের এটা মুখস্থ রাখতে হবে, অর্থাৎ এগুলো হলো সূত্র, মানে এই বাম পাশেরগুলো যদি তুমি ডান পাশে নিয়ে বসাও তাহলে অটোমেটিক তোমার টেন্স পরিবর্তন হয়ে যাবে, তোমাদের টেন্স নিয়ে যে টেনশনটা সেটা থাকবে না। অর্থাৎ ইনশাল্লাহ তোমরা মানে ন্যারেশনটা, মানে যে কোনো সেন্টেন্সে আসুক, যে কোনোভাবে আসুক, তোমরা ইনশাল্লাহ পারবে। বাট তোমাদের সমস্যাই হলো দুটি জিনিস, তোমাদের প্রবলেম, সেটা হলো যে কোন ক্ষেত্রে টেন্স পরিবর্তন করতে হবে এবং কোন ক্ষেত্রে পরিবর্তন করতে হবে না। আরেকটি ক্ষেত্রে হলো যে কখন টেন্স পরিবর্তনের যে প্রবলেমটা, তোমরা এই 12টা স্ট্রাকচার অনেকে মনে রাখতে পারো না এবং পরিবর্তন করতে পারো না। আর আজকে আমি তোমাদের টেন্স ছাড়া ন্যারেশনের করার কৌশল দেখাই দিলাম। আশা করি তোমরা যদি এই ছকটা মনে রাখো তাহলে আর তোমাদের ন্যারেশন করতে ভুল হবে না, টেন্স কখনোই ভুল হবে না, ঠিক আছে। তো আমি এখন একটি এক্সাম্পলের মাধ্যমেই আমি এটা শেষ করব, এই ভার্ব বা টেন্স পরিবর্তনের যে নিয়মটা দেখালাম আমি। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে এটা, যে আমি একটি প্রশ্ন তোমাদের করতে দিব, তোমরা এখন ঝটপট করে দেখাবে, ঠিক আছে। যেমন রুহি said to me, you were making a noise, ঠিক আছে। অর্থাৎ রোহিত সেড টু মি ইউ আর মেকিং নয়েজ। তোমরা ঝটপট 1 মিনিটের মধ্যে উত্তরটা দিয়ে দিবে, আমি তোমাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছি, ঠিক আছে। তোমরা ইনবক্সে উত্তরটা পাঠিয়ে রাখবে, আমি তোমাদের মূল্যায়নটা করব যে আসলেও কে আজকের এই ক্লাসটা দেখে কে বুঝতে পেরেছ, এবং যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই পরবর্তীতে যদি আবারও তোমরা এই ক্লাসটি আবারও তোমরা যদি দেখো, ঠিক আছে, যেহেতু এটা লাইভ ক্লাস, ফেসবুক লাইভ ক্লাস তোমাদের থেকে যাবে, তোমরা আবারও বারবার দেখবে এবং তোমাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। কারণ আমি যেহেতু বেসিক নিয়ে আলোচনা করতেছি, কারণ এই বেসিক তোমার ভালো থাকলেই তোমার ন্যারেশনে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো আমি তোমাদের কাছ থেকে এর উত্তরটা প্রত্যাশা করতেছি, কারণ আমি এটা করার জন্য তোমাদের যা লাগে আমি পূর্বে আলোচনা করেছি। দেখো তোমরা অ্যান্সারটা দিয়ে দাও যে এটা করার জন্য যা লাগে তোমার, যেমন এখানে পার্সন পরিবর্তন আমি তোমাদের দেখিয়েছি, তারপর টেন্স পরিবর্তন আমি তোমাদের দেখিয়েছি, ঠিক আছে। আমি আশা করি তোমাদের এটা করতে ভুল হবে না। তো ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় তোমরা অনেকেই উত্তরটা দিয়ে দিচ্ছ, আসলেও আমি তোমাদের সরাসরি এখানে দেখতে পাচ্ছি না। তো আমি সাইদ স্যারকে বসায় রাখছি, স্যার হয়তো ফলো করতেছে, তো তোমাদের স্যার হয়তো উত্তরও দিয়ে দিচ্ছে। তো তারপরে যদি কোনোটার উত্তর সমস্যা হয় বা আমি হয়তো চেক করবো পরবর্তীতে ইনবক্সে, আমি তোমাদের ইনবক্সে উত্তরটা আমি দেখে কারেকশন করে দেব, ঠিক আছে। তো ওকে, এখন দেখো আমি তোমাদের অ্যান্সারটা করে দিচ্ছি। রুহি টোল্ড মি দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেই ক্ষেত্রে আমি এখানে টোল বসিয়েছি। এখন দেখো এটা হলো পার্সন, সেকেন্ড পার্সন। এখন দেখো যারা করতেছো তাদের আমার মনে হয় এখন খুবই সহজ হচ্ছে তাদের জন্য, ঠিক আছে। কারণ আমি যেহেতু পার্সনটা পরিবর্তন দেখিয়ে দিয়েছি, আমি যে ছকটা দেখিয়ে দিয়েছি তোমাদের ওই ছকটা যদি মনে থাকে তাহলে ইনশাল্লাহ কখনোই তোমাদের পার্সন পরিবর্তনে আর ভুল হবে না, ঠিক আছে। তাহলে দেখো রোহি টোল মি দ্যাট, সাবজেক্ট ইউ আছে, তাহলে ইউটা আমার এখানে মি, এটা অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে এখানে মিটা হলো অবজেক্ট, আমি বলছি সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে মি, এখানে সাবজেক্ট হবে আই। এখন আমি আসবো দেখো ভার্ব পরিবর্তনে, তাহলে এখানে কি আছে, সেইড আছে, সেইডটা পাস্ট ফর্মে আছে, তাহলে পাস্ট ফর্ম আমি বলছি কি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমার এখানকে ভার্ব পরিবর্তন করতে হবে। তাহলে এখন ওয়ারের মান বলো সবাই, ওয়ারের মানটা সবাই ইনবক্সে দিয়ে দাও। ওয়ারের মানটা কি হবে সবাই ইনবক্সে আমি প্রত্যাশা করে দিই সবার। হ্যাঁ, ওয়ারের মানটা আমার মনে হয় সবাই উত্তরটা দিয়ে দিছ। হ্যাঁ, ওয়ারের মান কি বসবে আমি একটু আগে বলেছি, ওয়ারের মান বসবে, দেখো তোমরা সবাই বক্সটা চেক করো, ভার্ব পরিবর্তনে যে বক্সটা দিয়েছি আমি, দেখো আই হ্যাড বিন হয়ে গেছে, তাহলে ওয়ারের মান হবে হ্যাড বিন, আর কোনো পরিবর্তন নেই, নয়েজ, হ্যাঁ আর কোনো পরিবর্তন নেই। তাহলে কি হলো, রোহিত টোল্ড মি দ্যাট আই হ্যাড বিন মেকিং এ নয়েজ। আমি
এখন ছোট্ট একটি আরেকটি কথা বলেই আমি হয়তো আজকে ক্লাসে শেষ করব। প্রায় 1 ঘন্টা হতে চলেছে হয়তো যে আমি ক্লাসটি চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, হয়তো তোমরাও অনেকেই হয়তো বোরিং ফিল করতে পারো ক্লাসটি করে, যে স্যার অনেক সময় যাবৎ ক্লাস নিচ্ছে বা আমরাও একটু বোরিং হয়ে গেছি, কিন্তু আমি এখনও ক্লান্ত হইনি। ঠিক আছে, আমি এখনও টায়ার্ড হইনি, আমি আরও হয়তো চালিয়ে যেতে পারবো। কিন্তু যেহেতু ফেসবুক লাইভ ক্লাস আর মোবাইলেরও একটা চার্জের বিষয় থাকে, সেই কারণে আমি হয়তো ক্লাসটা সমাপ্তি করে দিব। আর শুধু একটু কথা বলে, সেটা হলো আরেকটি জিনিস যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমি লিখেই দিলাম যে ইউ হ্যাভ টু রিমেম্বার, মনে রাখতে হবে। অর্থাৎ মনে রাখতে হবে যে জিনিসটা, সেটা হলো যখন তুমি ন্যারেশন অর্থাৎ যে সেন্টেন্স থেকে তুমি ইনডাইরেক্ট করো না কেন, যে সেন্টেন্সকে, যেমন তুমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে তুমি যদি ইনডাইরেক্ট, যেমন আরেকটি দেখো ছকটা, ডাইরেক্ট আর হলো ইনডাইরেক্ট, ডাইরেক্ট আর হলো ইনডাইরেক্ট। এখন তুমি যাই করো না কেন, মানে যে সেন্টেন্সকে তুমি ইনডাইরেক্ট করো, যেমন অ্যাসার্টিভ, এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্সকে তুমি যখন ইনডাইরেক্ট করবে সেটা অ্যাসার্টিভই থাকবে, তোমাকে অ্যাসার্টিভই রাখতে হবে। ঠিক আছে, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তুমি যখন ইনডাইরেক্ট করবে সেটাও কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সই রাখতে হবে। ঠিক আছে, আবার তুমি যখন ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট করবে, সেটাও দেখো তোমাদের মজার একটা জিনিস এখানে, সেটাও অ্যাসার্টিভ হবে এবং সেই সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে। এবং অপটেটিভ সেন্টেন্সটিও কি হয়ে যাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। আর এরপরে যেটা সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সকেও তুমি যখন ইনডাইরেক্ট করবে সেটাও কি হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে দেখো বিষয়টি অনেকটাই মজার, যে সব অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ তুমি যে সেন্টেন্সকেই তুমি ইনডাইরেক্ট করো না কেন, সেই সেন্টেন্সগুলোই তোমার ইনডাইরেক্টলি যে সব অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তোমাকে এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। এখন তুমি যদি ইন্টারোগেটিভ করতে যেয়ে এখানে তুমি সেই ইন্টারোগেশন মার্কটাই রেখে দাও বা ইন্টারোগেটিভ চিহ্নটাই রেখে দিলা, তুমি ইন্টারোগেটিভ রেখে দিছ, তাহলে কিন্তু তোমার ন্যারেশনে ভুল হয়ে যাবে। কাজে তোমাদের এই জিনিসটা খুব মনে রাখতে হবে। অর্থাৎ আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় বা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি আজকে এই বেসিক ক্লাসে তোমাদের দিলাম। আশা করি তোমরা এই ইনফরমেশনগুলো মনে রেখে ন্যারেশনগুলো করবে, তাহলে আর কোনো ভুল হবে না। তো যাবার বেলায় বা শেষ করার আগে তোমাদের কাছে আমার আমি আরেকটি প্রশ্ন করব, সেটি হলো যে আমি এই আলোচনার মধ্যে অর্থাৎ যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আলোচনা করেছি, আমার মনে হয় তোমরা সবাই সেগুলা পয়েন্ট আকারে লিখে রেখেছ। আমি পরবর্তী হয়তো তোমাদের জিজ্ঞাসা করব কোনো অনলাইন ক্লাস নেওয়ার সময়। তো আরেকটি প্রশ্ন, সেটা হলো তোমাদের কাছে প্রশ্ন থাকবে যে কোন ক্ষেত্রে টেন্স পরিবর্তন হয় এবং কোন ক্ষেত্রে টেন্স পরিবর্তন হয় না, এই হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে কোন পার্সনটা কখনোই পরিবর্তন করতে হয় না, কখন টেন্স পরিবর্তন করতে হয়, কখন টেন্স পরিবর্তন করতে হয় না, কোন পার্সনটা কখনোই পরিবর্তন করতে হয় না, দুইটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে সেটা হলো যে আমি একটু আগেই তোমাদের হয়তো দেখিয়েছি, যেমন এই জিনিসটা মনে রাখতে হবে যে এই যে 5টা সেন্টেন্স আমি তোমাদের শুরুতেই বলেছি যে অ্যাকর্ডিং টু দ্য মিনিং দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স। 5 প্রকার, অর্থের দিক দিয়ে আর গঠনের দিক দিয়ে 3 প্রকার আমরা বলেছি। তো অর্থের দিক দিয়ে যে 5 প্রকার, এই 5 প্রকার সেন্টেন্সটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে সেটা কোন সেন্টেন্সে রাখতে হবে, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপরে আমি আবারও প্রশ্নটা করলাম যে আমি দেখব তোমাদের কনসেন্ট্রেশনটা কেমন ছিল। তো ডিয়ার লার্নার্স, তো অনেকক্ষণ পর্যন্ত ক্লাস নিলাম, হয়তো এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আসলেও ক্লাসটা হুট করেই নিয়ে ফেলেছি। তো তোমাদের যদি এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে তোমরা প্রশ্ন করে রাখবে, আমি সময় করে তোমাদের উত্তর দিয়ে দিব। তো সবাইকে ধন্যবাদ ফর ওয়াচিং মাই ক্লাস। নেক্সট টাইম তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলো, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, মনোসহকারে দেখবে। আর এই করোনা মহামারীর সময়ে তোমরা সবাই সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি, আমাদের জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ফিনিশ।